আসসালামু আলাইকুম, আমি ডক্টর সাবরিনা। আমার লাস্ট ভিডিওতে কোভিড-19 আক্রান্ত হওয়ার পর আমার যে এক্সপিরিয়েন্স ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, এবং সেটা ছিল আমার 6th ডে বা ষষ্ঠতম দিন। এবং আমি বলেছিলাম যে আমি প্রতিদিন আপনাদের আপডেট দিব, কিন্তু আমার শারীরিক কন্ডিশন আসলে মাঝখানে একটু খারাপই ছিল, তাই আপনাদেরভাবে আপডেট দিতে পারিনি। এবং আজকে আলহামদুলিল্লাহ 13 ডে রান করছে এবং আমি এখন আগের থেকে অনেকটাই সুস্থ আছি। তো মনে হলো যে সবাই এত অনেক বেশি ওয়েট ছিলেন, তো উদ্বিগ্ন ছিলেন আমাকে নিয়ে। আমি আমার আপডেটটা আজকে বলি, এবং আপনাদের অনেক কোয়ারি ছিল। তো এর মধ্যে সবচেয়ে বেশি কোয়ারি ছিল হচ্ছে এই ডিভাইসটা নিয়ে। তো আমার কাছে মনে হয়েছে যে এটার ব্যাপারে আমি আপনাদেরকে কিছু বলি, এবং তার সাথে আমি আমার একটা মেসেজ আপনাদেরকে বলতে চাই। এই মুহূর্তে আসলে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে লাস্ট ভিডিওটা আপলোড করার পর আপনাদের কাছ থেকে আমি এত পজিটিভ রেসপন্স পেয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই আমার সুস্থতা কামনা করে এত টেক্সট পাঠিয়েছেন, আমার পরিচিত আত্মীয় স্বজন থেকে শুরু করে আমার ডক্টর কলিগস এবং আমার অনেক অপরিচিত মানুষ বাংলাদেশে যাদেরকে আমি চিনি না, তারা সবাই আমার সুস্থতা কামনা করে এবং আমাকে সাহস দিয়ে যে টেক্সটগুলো করেছেন, তাদেরকে আমি সবাইকে বলবো যে আমার মনের অন্তঃস্থল থেকে, সত্যিকার অর্থে অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ ওই মুহূর্তে যে সময়টাতে আসলে সবাই অনেক বেশি, আমাদের পরিবারের সবাই বিভিন্ন রকম করোনা সম্পর্কিত সমস্যা নিয়ে জর্জরিত, সেই সময় এরকম একটা সাপোর্ট কিন্তু আমার জন্য অনেক বড় একটা পাওয়া। তো এই কথাটা আমি আসলে বলতে গিয়ে একটু ইমোশনাল হয়ে পড়ছি। তো যাই হোক, একটা ইয়েতে চলে যাই। আপনাদের অনেক রকম কোয়ারি ছিল টেক্সটগুলোতে। কোয়ারিগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোয়ারি ছিল হচ্ছে পালস অক্সিমিটারের ব্যাপারে, এবং আমি কি কি ট্রিটমেন্ট নিচ্ছি সেই কোশ্চেনটা অনেক বেশি আসছে। তো অনেক রকম শারীরিক সমস্যার ব্যাপারে আপনারা আমাকে জিজ্ঞেসও করেছিলেন টেক্সটে। আমি কারো কারো প্রশ্নের উত্তর দিতে পেরেছি, কারোটা পারিনি। যেগুলো আমার কাছে মনে হয়েছে যে আর্জেন্টলি মেডিকেল ইন্টারভেনশন লাগবে, সেগুলো আমি সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়েছিলাম। আসলে সবগুলো উত্তর দেওয়া আসলে ওই মুহূর্তে আমার পক্ষে সম্ভব ছিল না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো এই ডিভাইসটা নিয়ে আমি আজকে আপনাদেরকে বলবো। এটার নাম হচ্ছে পালস অক্সিমিটার। আমি আগের ভিডিওতে এটা সম্পর্কে একটু হলেও বলেছিলাম আপনাদেরকে যে এটা আপনাদেরকে অবশ্যই কিনে রাখতে হবে বাসাতে প্রস্তুতি হিসেবে। এবং পালস অক্সিমিটার এটা আপনারা কোথায় পাবেন, কত দামে রেঞ্জের মধ্যে পাওয়া যায়, এটা কেন আপনারা ইউজ করবেন, এবং এটা ইউজ করার সময় কি কি ব্যাপার খেয়াল রাখতে হবে, এইসব আমি আজকে একটু ছোট করে আপনাদেরকে বলে দিতে চাচ্ছি। আচ্ছা, তাহলে আপনারা এটা শুনলেন যে এটার নাম পালস অক্সিমিটার। এটা এই কোয়ারি দিয়েও কিন্তু প্রচুর সবাই আমাকে টেক্সট করেছেন যে এটার নাম কি। এটার নাম পালস অক্সিমিটার। এটা আমি আমার ভিডিওর প্রথমে এটার বানান সহ আমি লিখে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন এটা কেন আপনাদের দরকার, এটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে যখন করোনায় কেউ আক্রান্ত হয়, সেটা প্রথম দিকে মাইল্ড হিসেবে থাকতে পারে, অনেকের খুব দ্রুত সিভিয়ার হয়ে যায়। এখন একটা সময় গিয়ে হতে পারে কি যে রক্তে আপনাদের অক্সিজেন পরিমাণ খুব দ্রুত ফল করছে, হ্যাঁ, একদম কমে যাচ্ছে দ্রুত। তো সেটা অনেক সময় আপনারা প্রেডিক্ট করতে পারবেন না, আগের থেকে বুঝতে পারবেন না। অনেক ক্ষেত্রে হয় যে আপনি কোনো রকমের উপসর্গ আসছেন আপনার মধ্যে, ঠিক আছে? যেরকম ধরেন আপনার কোনো শ্বাসকষ্ট হচ্ছে না, বা অন্যরকম কোনো খারাপ লাগা আপনি ফিল করছেন না, কিন্তু হঠাৎ করেই দেখা গেল যে আপনার অক্সিজেনের মাত্রা কমতে শুরু করেছে, এবং ওটা অনেক খারাপ দিকে চলে যেতে পারে যে কোনো সময়। তো সেই সব ক্ষেত্রে আপনি এই পালস অক্সিমিটার আপনাদেরকে হেল্প করবে ওটাকে আইডেন্টিফাই করার জন্য যে আপনাদের রক্তে অক্সিজেনের পরিমাণটা কমছে কিনা। অনেক সময় যখন আপনি একটু খারাপ ফিল করবেন, একটু শ্বাসকষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু একটু অক্সিজেন মাত্রাটা দেখে নেন যে ঠিক আছে, এটা কিন্তু আপনাদের কনফিডেন্স লেভেলটাকে অনেক বিল্ড আপ করবে। সো এটা কিন্তু একটা অনেক মাস্ট টু হ্যাভ আইটেম, অবশ্যই আপনাদের সাথে রাখবেন। আচ্ছা, এবং এখন যেটা আমি বলতে যাচ্ছি, আমি আরো পালস অক্সিমিটার ছাড়া আরো কয়েকটা বিষয় একটু বলবো, তাই আমি এটা সম্পর্কে তাড়াতাড়ি একটু বলি। এখানে হচ্ছে একটা বাটন দেখছেন, এটা আপনি টিপ দিলে অন হয়ে যাবে, এবং এটা চলে ব্যাটারি দিয়ে। এটা ওপেন করলে এটার ভিতরে হচ্ছে ব্যাটারি। অনেকে হয়তো বাসায় আছে এবং কিন্তু অক্সিজেনটা কোনটা দিয়ে ডিনোট করছে এটা বুঝতে পারছে না, এরকম ছবি তুলে আমাকে পাঠিয়েছেন। তখন আমি বলে দিয়েছি যে হ্যাঁ, আপনার অক্সিজেনের মাত্রা এটা বোঝাচ্ছে। তো এই জন্য আমি দেখি যে আমার মনে হলো যে আমি আমার নিজের
একটা মেজার করেই আমি আপনাদেরকে একটু বলবো। আচ্ছা, এটা আসলে ব্যবহার করা খুবই সহজ। দেখেন, এটা কিন্তু একটা পেপার ক্লিপ অথবা কাপড় শুকানোর যে ক্লিপগুলো আছে জাস্ট সেরকম, এবং এটা ব্যবহার করা খুবই সহজ। জাস্ট একটা আঙ্গুলের ভিতরে আপনি এভাবে এটা ব্যবহার করবেন। এখন দেখেন এখানে কিছু বাফারিং হচ্ছে এবং একসময় আসবে। ঠিক আছে, এখানে আমার 99% আছে অক্সিজেন এবং 96 আছে আমার হার্ট রেট। উপরেরটা সবসময় মনে রাখবেন যে অক্সিজেন, SpO2 বলি, মানে রক্তে অক্সিজেনের মাত্রা। নিচেরটা হচ্ছে হৃদস্পন্দনের রেট বা হার্ট রেট, যেটা আমার 108, 9 এরকম। আচ্ছা, একটা কথা মনে রাখবেন যে এটা যখন মেজার করবেন বাফারিং হবে এবং কিছু সময় একটু স্টেবল হতে দিবেন, 10 থেকে 10 to 20 সেকেন্ডস। এটার লাস্ট রিডিংটা মানে একটু স্টেবল হওয়ার পর সেই রিডিংসটা নেবেন। মানে এটা দেওয়ার সাথে সাথে যে প্রথম যে মানে নাম্বারটা আসে সেটাই কিন্তু রিডিং না। ঠিক আছে, কিছু সময় দিবেন এটাকে সেটেল হওয়ার জন্য। এটা ছিল একটা পয়েন্ট। আচ্ছা, এখন কথা হচ্ছে কোন আঙ্গুলে দিবেন। ফিঙ্গার সবগুলোই মোটামুটি ইউজ করা যায়, তবে অনেক স্টাডিতে দেখা গিয়েছে যে যদি আপনি একদম অ্যাকুরেট মাত্রাটা জানতে চান তাহলে রাইট হ্যান্ড মানে ডান হাতের মধ্যমা বা মিডল ফিঙ্গার, এটা হচ্ছে সবচেয়ে ভালো রিডিংস দেয়। ঠিক আছে, মানটা হচ্ছে অনেক বেশি রিলায়েবল। আর সেকেন্ড যেটা বলবো সেটা হচ্ছে থাম্ব, সব ডান হাতের। তো দেখা গেছে যে আপনি যদি অন্য হাত ব্যবহারও করেন এবং অন্য ফিঙ্গার ব্যবহার করেন, খুব যে ডিফারেন্স হবে তা না, তবে যেখানে খুব অ্যাকুরেট রিডিংস লাগবে 1 to 2%ও ম্যাটার করে, সেক্ষেত্রে আসলে আমি বলবো যে যদি আপনাদের জানা থাকে আপনারা রাইট হ্যান্ডেল মিডল ফিঙ্গার অথবা থাম্ব ইউজ করবেন। এটা গেল হচ্ছে আপনারা কোন ফিঙ্গার ইউজ করবেন সেটা। 2 নম্বর হচ্ছে যে কি কি ফ্যাক্টরস আছে যেটা আপনার এটার মানকে একটু চেঞ্জ করে ফেলতে পারে, বা আপনারা কিভাবে অ্যাকুরেটলি মেজার করবেন। খুব সহজ, আপনারা এটা মনে রাখবেন যে পেশেন্টের অনেক মুভমেন্ট করা যাবে না, রুগী যাতে অনেক বেশি নড়াচড়া না করে। অনেক নড়াচড়া করলে কিন্তু এটা অনেকে রেস্টলেস থাকে, তো রেস্টলেস থাকলে ওই টাইমটাতে কিন্তু এরকম হয় যে রিডিংসটা একটু আপ ডাউন করতে পারে। আচ্ছা, এটা একটা। 2 নাম্বার হচ্ছে অনেকে তো অনেক বড় বড় নেইল অনেকে ইউজ করে আর্টিফিশিয়াল, যেটা আমাদের দেশে খুব একটা করে না, তবে অনেকে করে। আরও হচ্ছে যে নেল পালিশ, এবং যদি অনেক বেশি আলোর সোর্সের মধ্যে এটা মেজার করেন তাহলে কিছুটা হলেও এটা ভ্যারি করবে, অলদো যে এটা আসলে খুব বেশি পরিমাণ ভ্যারি করার কথা না। একটা জিনিস আপনাদের দেখাই, এই আলোটা দিয়ে কিন্তু মেজার করে। এখানে একটা রেড ব্লিঙ্ক দেখতে পাচ্ছেন, ব্লিঙ্ক করছে, তো আলোর সাথে এটা অনেক বেশি রিলেটেড। হ্যাঁ, তো এই গেল হচ্ছে যে আমরা কি কি ফ্যাক্টরস খেয়াল করব। এটার এখন প্রাইসের ব্যাপারে বলি। এটা প্রাইস হচ্ছে আমি বলবো 3000 থেকে 4000 টাকার মধ্যে যেগুলো পাবেন সেগুলো কিনলেই হয়। অনেক প্রাইসি প্লাস অক্সিমিটারও আছে, কিন্তু এগুলো আসলে এখন খুব মানে ওগুলো দিয়ে না কিনলেও আসলে চলবে। হ্যাঁ, 3 থেকে 4000 টাকার মধ্যে যেগুলো, সেগুলো আসলে এনাফ। আর কোথায় পাবেন, এটা অনলাইন অনেক স্টোর আছে। আমি যে নামটা মানে স্পেলিংটা আমি আপনাদের এখানে দিয়ে দিব, ওটা আপনারা জাস্ট গুগল সার্চে দিবেন, দিয়ে দেখবেন অনেক লিখবেন যে পালস অক্সিমিটার ইন বাংলাদেশ বা অনলাইন পেজ পালস অক্সিমিটার ইন বাংলাদেশ। এটা দিলে দেখবেন অনেকগুলো পেজ আসছে যারা পালস অক্সিমিটার বিক্রি করে। এবং অনেক ফার্মেসি আছে বাংলাদেশের, অনেক রিনাউন্ড ফার্মেসি যেগুলোকে আপনারা মানে এক নামে চেনেন। সেখান থেকে কিন্তু আমি আসলে কিনেছিলাম ফার্মেসি থেকেই আগে। তো অনলাইন পেজগুলো থেকে এখন কিনলে কিন্তু ভালো হয়, কারণ বাইরে যাওয়াটা অ্যাভয়েড করাই ভালো। তো ফার্মেসিগুলোতেও পেয়ে যাবেন যেগুলো একটু বড় ফার্মেসি এবং একটু রিনাউন্ড ফার্মেসি। আচ্ছা, এই তো গেল আপনারা কোথা থেকে পাবেন, প্রাইস কত, কিভাবে ইউজ করবেন এবং কেন ইউজ করবেন সেটা কিন্তু আপনাদেরকে আমি ভালো করে বলে দিলাম। এবং একটা কথা এখানে বলি, শ্বাসকষ্টটা কিন্তু হলে আপনি বুঝতে পারছেন যে আপনার খুব কষ্ট হচ্ছে, এটা একটা। এছাড়া আপনি আর কিভাবে বুঝবেন, দেখবেন যে আপনি ঘন ঘন শ্বাস নিচ্ছেন বা আপনার পরিবারের কেউ অনেক বেশি বারবার শ্বাস নিচ্ছে এবং বারবার শ্বাস নেওয়ার এই ইয়েটা অনেক বেশি। হ্যাঁ, 1 মিনিটে আপনার 16 থেকে 18 বা কোনো কোনো ক্ষেত্রে 20 পর্যন্ত নর্মাল ধরি, এর থেকে বেশি হলে কিন্তু বুঝবেন যে তার শ্বাসকষ্ট হচ্ছে। অনেক সময় এটা এত সিভিয়ার পর্যায়ে যায় যে নাকের ডগা
ঠোঁট, কানের লতি অথবা আপনাদের আঙ্গুলের যে মাথা, এগুলোতে একটু নীলাচে আভা চলে আসছে, একটা ব্লু কালারের, ব্লুইশ একটা কালার। হ্যাঁ, এটা দেখলেও বুঝবেন যে রক্তে অক্সিজেনের পরিমাণ অনেক ফল করেছে এবং এটা খুব সিরিয়াস অবস্থায় চলে গিয়েছে। এটা অবশ্য অনেক অ্যাডভান্সলি খারাপ হয়ে গেলে পেশেন্ট এই ধরনের নীলা আভা চলে আসে। আরেকটা হচ্ছে যে অনেকে অনেক বেশি ড্রাউজি হয়ে যেতে পারে, মানে আপনার সাথে ভালো করে কমিউনিকেট করছে না ঠিক মতো। এগুলো অনেকটা দেখে আপনি বুঝতে পারবেন যে পেশেন্ট অনেক খারাপ হয়ে যাচ্ছে। তো এসব ক্ষেত্রে আপনাদেরকে কি করতে হবে? এসব ক্ষেত্রে অবশ্যই ইমার্জেন্সিতে আপনাদেরকে মানে পেশেন্টকে অ্যাপ্রোচ করতে হবে, আপনাদের ফোন কল করে পেশেন্টকে দ্রুত মানে শিফট করার ব্যবস্থা করতে হবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আপনি যখন বুঝলেন যে পেশেন্টের অক্সিজেনের মাত্রা কম, অক্সিজেন কিন্তু পেশেন্টকে তখন দিতে হয়, এবং ওই শিফটিংয়ের টাইমটাতে আসলে এটা খুব বেশি একটা রিস্কি টাইম হয়ে যায়, যে আপনি শিফট করার সময় যে কিছুটা টাইম নিবে, এতে পেশেন্ট আরও খারাপ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে বাসায় অক্সিজেন সিলিন্ডার রাখার ব্যাপারে, ঠিক আছে? আচ্ছা, অক্সিজেন সিলিন্ডারের ব্যাপারে আমি একটু পরে বলছি। একটা কথা মনে রাখবেন যে SpO2 বা অক্সিজেনের মাত্রা কত নিচে গেলে আমরা এটাকে সিরিয়াসলি নিব, এবং এখানে যে আমি হার্ট রেট বা স্পন্দন বলছি, হৃদস্পন্দন রেট, এটা কত নিচে বা উপরে গেলে আমরা সেটাকে সিগনিফিক্যান্ট মনে করব। আচ্ছা, আমি এখানে আরেকবার দেখিয়ে বলছি, 95 থেকে 100 পর্যন্ত হচ্ছে নর্মাল অক্সিজেনের মাত্রা। 95 থেকে যদি ফল করতে থাকে এবং সেটা কমতে কমতে 92 নিচে চলে আসলো, 90 নিচে চলে আসলো, এটা কিন্তু আসলে অনেক বেশি সিরিয়াস, ঠিক আছে? আচ্ছা, যেমন আমার 99 আছে, 95 থেকে 99 পর্যন্ত কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করবে বা সিচুয়েশন অনুযায়ী ভ্যারি করবে, এটা মনে রাখবেন যে এটা নর্মাল। কিন্তু এর থেকে যদি কমে যেতে থাকে সেটা খারাপ, এবং এটা যদি 8-এর ঘরে চলে যায় তাহলে আসলে এটা অনেক সিরিয়াস। আর 102 আছে আমার পাস, 60 থেকে 90 পর্যন্ত নর্মাল। তো আমার হচ্ছে আমি একটু ইনহেলার নেই, এটার জন্য আমার একটু বেশি থাকে। যদি দেখেন অনেক বেশি নর্মালের থেকে, 90 তো নর্মাল, 90 থেকে অনেক পরিমাণ বেশি, তখন সেটা সিরিয়াসলি নিতে হবে, অথবা 60-এর থেকে কম। এখন যারা একটু এক্সারসাইজ করেন, যারা একটু অ্যাথলেটিক্স টাইপের বডি বিল্ড, তাদের ক্ষেত্রে কিন্তু পাস রেট কম থাকে, যে সবসময় আমার 55-60 থাকছে এরকম টাইপের যারা, তাদের কথা আলাদা। তারা ছাড়া যাদের নর্মালি 70 to 80 এরকম থাকে, কিন্তু হঠাৎ করে দেখলেন যে 5-এর ঘরে চলে আসলে পালস, সেটাও কিন্তু আমাদের গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। তো আমি এই বললাম আপনাদের পালস এবং ইয়ের কথা, অক্সিজেন স্যাচুরেশনের কথা। আচ্ছা, এখন আমি বলতেছিলাম যে অক্সিজেন সিলিন্ডার, এটার ইমপ্লিমেন্টেশন তখনই হবে যদি আপনি সাথে একটা অক্সিজেন সিলিন্ডার রাখেন বাসায়। অক্সিজেন সিলিন্ডার গুলো হচ্ছে একটু বেশি প্রাইসি। অনেক সময় অক্সিজেন ক্যান পাওয়া যায় অনেক ছোট ছোট, যেগুলো 2 থেকে 3 হাজার টাকার মধ্যে, কিন্তু এই মুহূর্তে হয়তো অ্যাভেলেবেল না। আমি নিজেও হচ্ছে একটু সার্চ করেছিলাম অনলাইন, সবগুলোতে আপনার ছবি দেখবেন। আপনারা যদি দেখেন যে অক্সিজেন ক্যান, এটা লিখে যদি আপনারা সার্চ দেন ইন বাংলাদেশ, অক্সিজেন ক্যান অর ক্যানিস্টার ইন বাংলাদেশ, তাহলে দেখবেন যে অনেকগুলো পেজ অক্সিজেন ক্যানের ছবি দিয়েছে। ছোট ছোট বোতলে অক্সিজেন থাকে এবং এগুলো খুব হ্যান্ডি হয়। সাধারণত ধরো যারা একটু মাউন্ট মানে পাহাড়ে উঠে, তাদের তো অনেক উপরে উঠলে অক্সিজেন শর্টেজ হয়, তো ইমিডিয়েটলি জাস্ট পাফ করে নেয়, তো তাদের জন্য এটা অনেক বেশি হ্যান্ডি এভাবে বানানো। এবং এটা বাসায় যদি একটু রাখেন অল্প সময়ের সাপোর্টের জন্য আসলে ভালো, কিন্তু এটা আসলে অ্যাভেলেবেল না, আপনাদের সিলিন্ডারে যেতে হবে। তো আমি বলবো যে সিলিন্ডার আসলে অনেক প্রাইসি, 13,000 থেকে অনওয়ার্ডস আমি যতটুকু জানি, আরও হয়তো ডিফার করবে। আমি যেখান থেকে খোঁজ নিয়েছিলাম 13,000 থেকে 25,000 26,000 পর্যন্ত দেখেছি আমি, যেগুলো আপনার অক্সিজেন সিলিন্ডারগুলো 4 ঘন্টা পর্যন্ত যদি সাপোর্ট দেয়, টানা যদি আপনি অক্সিজেন ব্যবহার করেন, তাহলে সেটার দাম 13,000, এবং যদি আপনি 14 ঘন্টা পর্যন্ত সাপোর্ট চান, সেটার দাম হচ্ছে প্রায় 15,000 থেকে শুরু করে 16,000, কোনোটা 25,000 এরকম। তো আমি বলবো যে কোনো কোনো হসপিটালে কিছু টাইমের জন্য সাপোর্ট দেওয়ার জন্য অনেকে সেটা ধার দেয়, যেটা বলে যে আপনি টেম্পোরারি সময় এনে ব্যবহার করতে পারবেন নেগোসিয়েশনের মাধ্যমে। যদি আপনাদের পরিচিত কেউ থাকে হসপিটালে বা কেউ ডক্টর থাকে, এরকম কারো কাছ সাথে পরামর্শ করে কোনো একটা হসপিটাল থেকেও টেম্পোরারি সময় আপনারা এনে সিলিন্ডার রাখতে পারেন বাসায়। এটাও একটা কিন্তু পদ্ধতি আছে অক্সিজেন সিলিন্ডার ম্যানেজ করার। তো আমি একটা কথা বলবো যে আসলে এগুলো প্রাইসই হলেও ঈদের জন্য তো অনেকে অনেক খরচ করেন,
তো আমাদের এবারের ঈদ শপিং এর বাজেট এই ইনস্ট্রুমেন্টগুলোর জন্য দিলে কিন্তু আমাদের অনেকটাই সাহস লাগে। এগুলো বাসায় থাকলেও কিন্তু অনেকটাই সাহস থাকে, বিশেষ করে যারা একটু বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন, যাদের বাসায় অনেক ডায়াবেটিস পেশেন্ট, হাই প্রেশারের পেশেন্ট, হার্টের প্রবলেম, কোনো ফুসফুসের দীর্ঘমেয়াদী সমস্যা, অথবা যাদের ক্যান্সার পেশেন্ট আছেন, তাদের জন্য আমি বলবো যে অবশ্যই বাসাতে এই প্রস্তুতিগুলো রাখবেন। এবং আমি আসলে ইনভ্যারিয়েবলি বলবো যে যারা যেই হোক, কে কখন খারাপ হয়ে যাবে কন্ডিশন এটা আসলেও বলা যায় না। অক্সিজেন এবং পালস অক্সিমিটার অবশ্যই বাসায় রাখাটা উচিত, এবং এই সিলিন্ডারগুলো একটু সেফ প্লেসে রাখতে হয়, এটা মাথায় রাখবেন, কারণ এটার সাথে আগুনের একটা সম্পর্ক আছে, এটা তো আপনারা খুব ভালো মতো জানেন। এবং স্মোকিং, এগুলোর আশেপাশে কিন্তু স্মোক করা যায় না, ঠিক আছে? এবং স্মোকিং এর কথা তো আমি আর আলাদা করে আমি এখন বলতেই চাই না, যে স্মোকিং এর ব্যাপারটা নিয়েও অনেক রকমের মিসলিডিং ইনফরমেশন অনেকে পাচ্ছেন। আচ্ছা, আমি আজকে এই ভিডিওতে আর এটাতে যাব না। একটা কথা জাস্ট ব্রেদিং নিয়ে যেহেতু বলছি, একটা কথা বলি, পালস অক্সিমিটার এবং অক্সিজেন ছাড়া আরেকটা ভালো ব্যাপার আছে, সেটা হচ্ছে যে প্রনিং পজিশন। কেউ যখন কোভিড-19 আক্রান্ত হবেন তাদের ক্ষেত্রে আমি বলবো যে প্রতিদিন ঘুমানোর সময়, প্রথম থেকে ঘুমানোর সময় বা দিনের বিভিন্ন সময় যদি অল্প সময়ের জন্য একটু এভাবে উপর হয়ে শুবেন, মানে ইউ হ্যাভ টু লাই অন ইউর চেস্ট, এভাবে। এই পজিশনটাকে বলা হয় মেডিকেলের ভাষায়, বা আমরা যেটা বলি যে প্রনিং পজিশন, হ্যাঁ, মানে উপর হয়ে শোয়া। এটাতে হলে যেটা হয়, এটা 10-15 মিনিটের জন্য আপনি শুতে পারেন, আবার ধরেন ভালো লাগলো না, আবার আপনি নর্মালি শুলেন, খুব জোর করে শোয়ার দরকার নাই। কিন্তু মাথায় রাখবেন যে প্রায় যদি এভাবে একটু শোন, তাহলে আপনি অনেকভাবে বেনিফিটেড হবেন। কোভিড-19 যত ডিজিজটা প্রোগ্রেস করতে থাকে অনেকের ক্ষেত্রে, কার ক্ষেত্রে কোন দিকে যাবে এটা কিন্তু একদমই আসলে বলা যায় না প্রথম থেকে। অনেক রকমের ফ্লুইড বা সিক্রেশন জমা হয়, বিভিন্ন রকমের তরল পদার্থ জমা হয় ফুসফুসের বায়ুথলিগুলোতে। যদি আপনি এভাবে উপর হয়ে শোন, সবকিছু অভিকর্ষজ ত্বরণ বা গ্র্যাভিটির জন্য নিচে নেমে যাবে, এবং আপনার বায়ুথলি, ফুসফুসের ভিতর যে বায়ুথলি আছে এবং আপনার যে রক্ত আছে, রক্তনালী, এই দুটার মধ্যে অক্সিজেনের যে বিনিময়, এটা অনেক প্রপারলি হবে। এবং মোট কথা, যদি ব্যাপারটা অনেক কঠিনও লাগে, আমি সহজ করে যদি এক লাইনে বলি, এভাবে শুলে আপনার রক্তে অক্সিজেনের মাত্রাটা অনেক ভালো থাকবে এবং আপনার ফুসফুস কম এফেক্টেড হবে। কারণ এটা উপরের দিকে এভাবে শুলে পিঠের দিকে যে ফুসফুসের বেশির পার্টটা থাকে, এটা অনেকটা আনএফেক্টেড থাকে এবং ওটা দিয়ে ভালো অক্সিজেনেশন হতে থাকে। ব্যাপারগুলো যদি একটু জটিল হয়ে থাকে সবার জন্য, মানে ডক্টর ছাড়া অন্যদের জন্য, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে জাস্ট এটাই মনে রাখেন যে 10-15 মিনিট এভাবে উপর হয়ে শোয়ার চেষ্টা করবেন, এবং এটা আপনার ফুসফুসে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিব, সেখান থেকে আপনার রক্তে অক্সিজেনের মাত্রা ভালো থাকবে এবং আপনি ভালো ফিল করবেন। তো এই ছিল হচ্ছে প্রনিং পজিশন, উপর হয়ে থাকা। আচ্ছা, আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে ফুসফুসের ব্যায়াম। ফুসফুসের ব্যায়াম কিন্তু খুব ভালো একটা জিনিস, যেটা আপনাকে এই কোভিড-19 আক্রান্ত হলে যেটা প্যানিক ব্যাপার থাকে সেখান থেকে আপনাকে রিল্যাক্স রাখবে এবং আরও অনেকভাবে আপনাকে সাহায্য করবে। যেরকম আমি বললাম যে ফ্লুইডস জমা হয় ফুসফুসে, সেগুলো যদি আপনি ভালো করে ফুসফুসের ব্যায়ামটা করেন এবং শেষে মানে কাশি দেন, তাহলে দেখা যাবে অনেক সময় অনেকের কফ যেগুলো জমা হয়েছে এগুলো বের হয়ে যেতে সাহায্য করে। ফুসফুসের ব্যায়াম আরো অনেকভাবে হেল্প করে, সেগুলো নিয়ে হয়তো বা আমি আরেকটা ভিডিও বানাবো এবং কিভাবে করতে হয়। আমি ছোট করে একটা জিনিসই বলবো যে আপনারা জাস্ট একটু ইউটিউবে গিয়ে দেখবেন, অনেক রকমের ফুসফুসের ব্যায়াম আছে। যে আপনি ধীরে ধীরে শ্বাস নেবেন, একটু ধীরে ধীরে শ্বাস নেবেন, মনে মনে 1 থেকে 4 বা 5 পর্যন্ত গুনবেন, কিছুক্ষণ শ্বাসটাকে ধরে রাখবেন যতটুকু পারেন, জোর করে ধরে রাখার দরকার নেই। তারপরে মুখ দিয়ে অথবা নাক দিয়ে আর একটু বেশি ধীরে ধীরে ছাড়বেন, মানে যতটুকু ধীরে ধীরে নিলেন তার থেকে বেশি ধীরে ধীরে ছাড়বেন। এমন করে 5 বার 6 বার যখন আপনার যেরকম ইচ্ছা আপনি নিবেন। এতে আপনার ফুসফুসের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং আপনার মাংসপেশিগুলো রিল্যাক্স হয়ে গিয়ে আপনার প্যানিক অ্যাটাক মানে ভাবটা, যেটা বডিকে অনেক বেশি রিল্যাক্স করে দিবে। তো অনেক রকম ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে নেবেন, এবং যদি আপনারা চান আমি আবার ভিডিও আরেকটা বানাতে পারি এটার উপরে, এবং এটা কিন্তু রিয়েলি হেল্প করে। এটা আপনারা নিজেরা করে দেখবেন, এটা সত্যি কিন্তু অনেক বেশি হেল্পফুল। তো আজকে আমি 4টা ব্যাপার নিয়ে বললাম শ্বাস রিলেটেড। একটা হচ্ছে আপনার
পালস অক্সিমিটার এবং এটা কিভাবে ইউজ করে, অক্সিজেন সিলিন্ডার এবং এটা কিভাবে আপনি ম্যানেজ করবেন প্রাইস সহ সব বলে দিলাম। তারপর হচ্ছে প্রনিং পজিশন বা উপর হয়ে শোয়া, আরেকটা বললাম হচ্ছে আপনার ব্রিদিং এক্সারসাইজ বা ফুসফুসের ব্যায়াম। তো আপনারা এগুলো করার চেষ্টা করবেন এবং ইনশাল্লাহ আমি আমার ট্রিটমেন্ট বা এখন আসলে ট্রিটমেন্টের ব্যাপারে আপনাদের অনেক কোয়ারি ছিল। ট্রিটমেন্ট স্পেসিফিক ট্রিটমেন্ট আসলে ওভাবে তো এখনও জানেন যে নাই, তারপরে কিছু কিছু ক্ষেত্রে যে একটা দুটো প্রমিজিং রেজাল্ট আসছে খুব বিচ্ছিন্নভাবে এবং এই মুহূর্ত পর্যন্ত যতটুকু আসছে সেটার উপর বেস করে একটা বিশ্বাস নিয়ে জাস্ট ইউজ করা, খুব বেশি সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড কিন্তু কোনো ট্রিটমেন্টেরই এখন নাই। সো আমি অ্যাজ আ ডক্টর আপনাদেরকে কখনোই বলবো না যে এই ট্রিটমেন্টটা করলে আপনারা অনেক ভালো হয়ে যাবেন বা এটা একটা অনেক প্রমিজিং একটা ব্যাপার, এরকম কিছুই না। কিন্তু ইমিউনিটি বুস্ট আপের জন্য যা যা করবেন আমি আগের ভিডিওতে বলেছি, তার সাথে হয়তো একটা দুটো মেডিসিন জাস্ট যোগ হবে, এর চেয়ে বেশি কিছু না। বাকিটা হচ্ছে আল্লাহর বা সৃষ্টিকর্তা যার যে ধর্ম আছেন সেই অনুযায়ী প্রে করা এবং আমাদের হাতে যতটুকু আছে এতটুকু মেনে চলা। তো ঠিক আছে, অনেক ভালো থাকবেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।